নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ ভাবায় যে ভাবনা বোধ দেখে। সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমাদের প্যানেলিস্টরা পর্যালোচনা করবেন সেই বিষয়টা হলো তদন্তকারী সংস্থাগুলি কি যে কোনো কেন্দ্রীয় সরকারের ঢালে পরিণত হয়। এই বিষয়ে যদি একটু আলোচনা শুরুর আগে একটু যদি পেছন দিকে যায়, আপনারা জানবেন কিছুদিন মাস দেড়েক আগে, মাস দুয়েক আগে সারা গোটা দেশে সিবিআইয়ের প্রধান নিয়ে একটা বিশাল অপসারণের, সিবিআইয়ের যে প্রধান সেই প্রধানকে অপসারণ নিয়ে একটা বিশাল বিতর্ক হয়েছিল এবং সেই বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত করায়। এবং আমরা দেখেছি আজকে থেকে 2-3 দিন আগে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের সেই যে প্রধান ছিলেন আলোক ভার্মা, ওনাকে আবার নিযুক্ত করার জন্য সুপ্রিম কোর্ট একটা রায় দেন। এবং ওই আলোক ভার্মাকে যখন রিমুভ করা হয়, অপসারণ করা হয়, তখন এরপর থেকেই কিন্তু গোটা দেশে একটা প্রশ্নবোধক চিহ্ন উঠে যায় যে কেন্দ্রীয় সরকারের যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলি আছে, সিভিসি, সিবিআই, এরকম ধরনের সংস্থাগুলি, সেই সংস্থাগুলি কি যখন কেন্দ্রের সরকার পাল্টায়, যখন নতুন সরকার ক্ষমতায় আসে, সেই কেন্দ্রীয় সরকার সেই স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকে কি তাদের মতো করে ব্যবহার করে, তাদের কাজকর্মকে কি তাদের মতো করে নিয়ন্ত্রণ করে, তাদের যে তদন্তের ভার, তাদের যে যে কাজ রয়েছে সেগুলি কি কেন্দ্রীয় সরকারের ইচ্ছা সেগুলি কি নিয়ন্ত্রিত হয়, সেটা নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্ন উঠে গেছে। এবং আপনারা জানবেন এই কেসটার নাম, এই শিরোনামটার নাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া, খবরের কাগজে বা ইলেকট্রনিক মিডিয়াতে পড়েছিল, সিবিআই ভার্সেস সিবিআই। এবং আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন যেটা রয়েছে, তারও একটা বিশাল ভূমিকা দেখেছিলাম। এই সিবিআই যে কর্তা রয়েছেন তাকে যে অপসারণ করা হয়েছিল, তারপরও সিবিসির যে ভূমিকা ছিল সেটাকেও কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে রেস্টেন করতে হয় সিবিসিকে। আমরা জানি দিল্লি পুলিশ স্পেশাল অ্যাক্টে সিবিআইয়ের বিধান রয়েছে, সিবিআই কে প্রধান হবেন, সিবিআই প্রধানকে কে নির্বাচিত করবেন, তার কাজ কত, টার্মটা কত দূর হবে, কত বছর হবে, এই টার্মের আগে যদি তাকে রিমুভ করতে হয়, তার পদ থেকে অপসারণ করতে হয়, কিভাবে করতে হবে, এবং সিবিআইয়ের এই কাজকর্মগুলি সিবিসি কি করে দেখবে, সেই বিষয়টাও কিন্তু টোটালটাই এখানে বিশ্লেষণ করা আছে, সেই অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা দেখেছি বিগত আজকের থেকে স্বাধীনতার পর থেকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি, বিশেষ করে 70 দশকের পরে যেখানে কেন্দ্রীয় সরকারে যখন পরিবর্তন হতো, এই সিবিআই, সিবিসি, এসব স্বায়ত্তশাসিত সংস্থাগুলি, তদন্তকারী সংস্থাগুলিকে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা হতো। এবং আমরা এখনও এই ধারা চলছে, এই জিনিসটা চলে আসছে। যখনই কোনো কেন্দ্রে রাজনৈতিক সংকট দেখা যায় বা যখনই কোনো রাজ্যের রাজনৈতিক কর্তৃত্বকে হাতে নিতে হয়, তখন আমরা দেখি যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, তখন কিন্তু এই সংস্থাগুলিকে কিন্তু ওই রাজনৈতিক পার্টিকুলার যে রাজনৈতিক, যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে বা বিরোধী রাজনৈতিক কর্মী নেতারা রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু লেলিয়ে দেওয়া হয়, যেটা বলবো আমি, তাদেরকে নিযুক্ত করা হয় যে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে একটা জুজুর ভাব, একটা ভয় দেখিয়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। এবং এটা নিয়েই আমাদের আজকের পর্যালোচনা করব আমরা, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি যে কোনো কেন্দ্রীয় সরকারের ঢালে পরিণত হয়। আমার সাথে রয়েছেন আমাদের প্যানেলিস্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায়। আমি প্রথম প্রদীপ্তবাবুর কাছে যাব। প্রদীপ্তবাবু, আপনার কি মনে হয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি যখন কেন্দ্রে কেন্দ্রে নতুন নতুন সরকার, নতুন নতুন শাসক প্রতিষ্ঠিত হয়, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে অভিযোগটা এখন উঠছে বেশি বেশি করে? আসলে সবটাই তো শাসক শ্রেণীর অন্তর্দ্বন্দ্ব। আমরা সাধারণ মানুষ বিষয়গুলি এভাবে দেখি যে কেন্দ্রে যখন নতুন সরকার আসে, যে যখন সরকার আসে তখন তার পক্ষে বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলো দাঁড়িয়ে যায়। আসলে দাঁড়িয়ে যাওয়ার পেছনে তাদের নিজস্ব অন্তর্দ্বন্দ্ব কাজ করে। শাসক শ্রেণীর স্বার্থ আর জনগণের স্বার্থ তো এক নয়। আমরা শাসক শ্রেণীর স্বার্থটাকে জনগণের স্বার্থ বলে ভ্রম হয় আমাদের, সেই ভ্রম থেকে আমরা আসলে জড়িয়ে যাই, ওদের স্বার্থের সঙ্গে নিজেদের স্বার্থকে জড়িয়ে ফেলি। আসলে যে কোনো আলোচনা করতে গেলে আমরা জনগণের স্বার্থ এবং শাসক শ্রেণীর স্বার্থ আলাদা যদি না করতে পারি, তাহলে আমরা রাষ্ট্র চরিত্রকে বুঝতে পারবো না, রাষ্ট্রের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে আমরা বুঝতে পারবো না। এজন্যই হয় কি, আমরা যখন মাথা ঘামাই, আমরা বিভিন্ন ন্যায় অন্যায়ের প্রশ্নে আমাদের যে প্যারামিটার আছে সেই প্যারামিটার আমরা ন্যায় অন্যায়কে দেখি। সেজন্যই আমরা এখন অলোক বর্মাকে অপসারণ করা হলো, সেটা একটা অন্যায় হয়ে গেল, নাকি রাকেশ আস্তানাকে বদলি করা হয়েছে, মানে পাঠিয়ে দেওয়া হয়েছে ছুটিতে, সেটাও অন্যায় হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলি আমরা দেখি আমাদের নিজস্ব প্যারামিটার বা দৃষ্টিভঙ্গিতে। আসলে জনস্বার্থের সঙ্গে এটা জড়িত, এটা ধরে নিয়ে আমরা বিষয়টা দেখি। আসলে সেটা হচ্ছে শাসক শ্রেণীর স্বার্থের প্রশ্ন, সেখানে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা একটা বিষয় দেখি যে
মানে ব্যাপারটা কি হয়েছে, আজকে সিবিআই ডিরেক্টর যিনি ছিলেন, যাকে বসানো হয়েছিল, উনি শাসক দলের অনুগত ছিলেন বলেই তাকে বসানো হয়েছিল, সেটাই কথা মানে উঠেছিল বাজারে, যে তার বসংবদ একজনকে বসানো হয়েছে। ঠিক এরকম রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে একজন বসংবদকে বসানো হয়েছিল, সিবিসির চেয়ারম্যান একজন বসংবদকে বসানো হয়েছিল, ইডির যিনি প্রধান তাকে বসংবদ বসানো হয়েছিল, এরকমই কথা হয়েছিল। পরবর্তী সময় যখন দেখা যায় সেই বসংবদ আর তার বসে থাকছে না, তখন তাকে পরিবর্তনের প্রশ্ন ওঠে। অর্থাৎ শাসক শ্রেণীর এখন বিরোধী দলের পক্ষে কি হয়েছে, বিরোধী দল নিয়েছে যে এই লোকটা এখন আমাদের পক্ষে কাজ করবে বলে আমরা আশা করছি, ফলে এবার আমরা তার পক্ষে দাঁড়াবো। তো ফলে কি হচ্ছে, এই পক্ষ মানে নিরপেক্ষ বলে তো কিছু হয় না আসলে, আসলে কে কোন পক্ষে যাচ্ছে তার উপর নির্ভর করে। আজকে যে কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে সে চাইবে তার পক্ষে সমস্ত মানে যেই তদন্তকারী সংস্থাগুলো থেকে শুরু করে সব কিছুকে, বিচারালয় থেকে শুরু করে সমস্ত যে প্রশাসন আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সব কিছুকে তার পক্ষে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে। এবং সেখানে কি হবে, তার বিরোধী দল যারা আছে, যারা শাসন ক্ষমতা নেই, তারা চাইবে তার বিপরীত কাজটা, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে রাষ্ট্রের আমাদের পক্ষে আমরা কাজে লাগাবো। এই দ্বন্দ্বের থেকেই হয় যে কে কোন পক্ষে যাচ্ছে। যখন যার পক্ষে যাচ্ছে সে উদ্বাহ হয়ে নৃত্য করছে, আর বিপক্ষে গেলে সে রোষে মানে তার রোষে পড়ছে। আজকে যে মহামান্য আদালত আমরা বলি আমাদের কাছে মহামান্য, সেই আদালতকে তো শাসক শ্রেণী মান্যতা দেয় না। এরা মান্যতা কোথায় দেয়? তাদের পক্ষে রায় হলে ওরা উদ্বাহ হয়ে নৃত্য করে, আর বিপক্ষে রায় হলেই তখন প্রশ্ন তোলে যে বিচারপতি বায়াসড। এই প্রশ্নটা তুলছে ওরা বারবার। শবরীমালার রায় মানতে রাজি নয় বিজেপি সরকার, কিন্তু আবার 3 তালাকের রায়টা মানতে রাজি আছে, কারণ সেটা নাকি আবার মানে ওই মানে সামাজিক ন্যায়ের প্রশ্নে বিশেষ গুরুত্বপূর্ণ। অথচ শবরীমালার এটা হচ্ছে রীতির প্রশ্ন। যেমন সরাসরি হুমকি দিয়েছে অমিত শাহ সুপ্রিম কোর্টকে যে রাম মন্দির বা ওই ধরনের ধর্মীয় বিষয় নিয়ে রায় দেওয়ার ক্ষেত্রে জনগণের আবেগকে মাথায় রাখা উচিত। অতএব এই নিয়ে আগেই হুমকি দিয়ে রেখেছে যে রায়টা যেমন আমাদের পক্ষে থাকে। ঠিক এরকমই বিষয় দাঁড়াচ্ছে আজকে। কংগ্রেস যখন পক্ষে দাঁড়াচ্ছে অলোক বার্মার, একটা সময় তো পক্ষে ছিল না, এখন পক্ষে কেন? কারণ হচ্ছে যে অলোক বার্মার আগে ওই রাফাল তদন্ত নিয়ে মানে নাড়াচাড়া করছে। এখন রাফাল তদন্ত নিয়ে নাড়াচাড়া করছেই করছেন সেটা আমরা জানি না। অলোক বার্মা নিজে কখনো বলেনি, বা এখন রিটায়ারমেন্টে যাবেন কিনা সেটা আমরা জানি না, যে তড়িঘড়ি উনি জয়েন না করে রিটায়ারমেন্টে চলে যাবেন তারপর বোমা ফাটাবেন, এরকম কোনো লক্ষণ আমরা দেখছি না। তো যাই হোক, মূল বিষয়টা এটা নয়। মূল বিষয় হচ্ছে যে এই যে শাসক শ্রেণীর বিভিন্ন অন্তর্দ্বন্দ্বগুলি আছে, তার প্রতিফলন হিসেবে দেখা যাবে যে বিভিন্ন যে প্রশাসনের যে লোকজন বসে, ওদের কাজটা কি, ওদের ফ্যাট স্যালারি যেটা থাকে, ভালো সুযোগ সুবিধা থাকে, সেগুলিকে জাস্টিফাই করতে হয় রাষ্ট্রের কাছে। এই জন্য ওদের অ্যাক্টিভিটি, জনস্বার্থের জন্য অ্যাক্টিভিটি বলে আমাদের ভ্রম হয়। আসলে এই যে প্রশাসনের বিভিন্ন পদে শীর্ষ আধিকারিকরা বসে, বিভিন্ন সরকারি যে পদে যারা যারা বসছে, যারা এই সমস্ত কিছু পরিচালনার কাজে নিযুক্ত, এদের একটা বিশাল পরিমাণ স্যালারি থাকে, বিশাল পরিমাণ সুযোগ সুবিধা ভোগ বিলাসের ব্যবস্থা থাকে, সেগুলিকে জাস্টিফাই করতে হবে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র বলতে আমরা মনে করি যে সরকারটাই বুঝি রাষ্ট্র, ফলে সরকারের কাছে জাস্টিফাই করতে হবে, তার জন্য ওরা দায়বদ্ধ থাকে। জনগণের কাছে দায়বদ্ধতার কোনো ব্যাপার নেই। যখন দায়বদ্ধতা নড়ে যায়, যখন অন্যদের পক্ষে চলে যায়, তখন সরকার চাইবে তাদেরকে সরিয়ে দিতে। এভাবে দেখা যাবে যে বিভিন্ন সময় তথাকথিত তদন্তকারী সংস্থাগুলি সেরকম কাজই করছে। আজকে কি হয়েছে, এখন 77 দিন তো ওনাকে বদলি করা হয়েছিল, মানে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 77 দিন কিন্তু ওনার নষ্ট হলো। এখন যদি আমি ন্যায়ের প্রশ্ন বলি, তো 77 দিন আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেটা বেআইনি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারে। সেই বেআইনি সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের শাস্তির কোনো বিধান নেই, ওদের শাস্তিযোগ্য অপরাধ করেছে, বেআইনি সিদ্ধান্ত। উল্টে এই বেআইনি সিদ্ধান্তে যিনি হোতা প্রধানমন্ত্রী, উনি আবার সিলেক্ট কমিটিতে বসে আবার পরবর্তী সময় দেখা যাচ্ছে 2-1 ফলাফলে তাকে আবার সরিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে মল্লিকার্জুন খাড়গে বিপক্ষে বলবেন, নরেন্দ্র মোদী মানে এই মানে কি বলে ওটাকে, মানে এই ভার্মাকে সরিয়ে দেওয়ার পক্ষে বলবেন, মল্লিকার্জুন খাড়গে সরিয়ে দেওয়ার বিপক্ষে বলবেন, এটা তো ঠিকই আছে। আসল হচ্ছে যে ওই একজন যিনি সুপ্রিম কোর্টের প্রধান মানে বিচারপতি যিনি বসেছেন সিকরি, ওনার ভূমিকা কি সেটা হচ্ছে বিষয়। এমনিতে সাধারণভাবে আমরা কি বুঝি, যে গ্রাম্য সালিসিতেও আমরা বুঝি যে যে কোনো অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, তো সেখানে আত্মপক্ষের সুযোগ দেওয়া হয়নি। তো একজন সুপ্রিম কোর্টের বিচারপতি জানেন না যে আত্মপক্ষে সুযোগ দিতে হয়, সেটা তো আমরা মনে করি না। আসল কথা সব কিছুই হচ্ছে কি একটা পূর্ব নির্ধারিত বিষয় থাকে, এ ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। এবং সেটাই হয়েছে যে এই সিলেক্ট কমিটি বসেছিলই আসলে যে ওনাকে সরিয়ে দেওয়ার জন্য। সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা ওইভাবে ঘুরিয়ে আবার করা হয়েছে, আইনি বৈধতা দেওয়া হয়েছে। এই আইনি বৈধতা অবৈধতার যে বিষয়গুলো, সেটা হচ্ছে শাসক শ্রেণীর বৈধতা বা অবৈধতা, জনগণের দিক থেকে বৈধতা অবৈধতা নয়। আজকে যে কোনো কেলেঙ্কারি যে তদন্তগুলো হয়, এই কেলেঙ্কারিতে সব তো অর্থনৈতিক কেলেঙ্কারি বেশিরভাগ। তো কেলেঙ্কারির টাকা পয়সাগুলি কি জনসাধারণের পকেটে যায় না তো। আজকে লালু প্রসাদকে যে ঢোকানো হয়েছে সিবিআই আদালতে, মানে ওই শাস্তি দিয়ে ঢোকানো হয়েছে, টাকা পয়সা কি আদায় হয়েছে? টাকা পয়সা আদায় হয়নি, উনি জামাইয়া ধরে আছেন। শাসক শ্রেণীর লোকজনকে যখন কয়েকজনকে শাস্তি দেওয়া হয়, তাদেরকে জামাইয়া ধরে নিয়ে ওই খামার বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়।
সেখানে ওরা আরামে আয়েসে থাকেন, কখনো কোনো হাসপাতালে ভর্তি হন, 5 স্টার ট্রিটমেন্ট পান। রাজনৈতিক আমাদের জেলে যাওয়ার ওদের জেলে যাওয়া এক নয়, রাজনৈতিক বন্দি ট্রিটমেন্ট আমাদের জেলে যাওয়া ওদের জেলে যাওয়া এক নয়। তাছাড়াও কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলি আসলে প্রেশার দেওয়ার জন্য কাজ করে। আজকে তৃণমূলের এই নারদা সারদার কেলেঙ্কারি, এগুলি কি প্রমাণের আর কিছু বাকি আছে নাকি? মানুষ জানে না কারা ঘুষ খেয়েছে। আজকে রাফালেও ঘুষ খেয়েছে, আগস্টেও ঘুষ খেয়েছে, বোফোর্সেও ঘুষ খেয়েছে। সাধারণ মানুষ এসব বিচারের অপেক্ষা করে না। এই বিচারগুলি হচ্ছে রাষ্ট্রীয় বিচারের কচকচানি। আসলে আমরা সবাই জানি যে এই সমস্ত বিশাল হাজার হাজার কোটি টাকার লেনদেনে 1 পয়সা কেউ খাবে না আর কাউকে 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকার ব্যবস্থা করে দেবে, এটা হয় না। যারা এই ব্যবস্থাটা করছে, বিশেষ সুবিধা দিচ্ছে, তারা নিজেও বিশেষ সুবিধা নিয়ে এই ব্যবস্থাটা করবে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত লেনদেনের মধ্যে যে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় জনগণের দৃষ্টিতে, সেটা জনগণ ভালো করেই জানে। এখন করছে ওদের হচ্ছে প্রমাণের ব্যাপার। এই প্রমাণটা হচ্ছে শাসক শ্রেণীর অন্তর্দ্বন্দ্বের বিষয়। কেউ বলছে প্রমাণ আছে, কেউ বলছে প্রমাণ নেই। কোনোদিনই এই যে তদন্তকারী সংস্থাগুলি আছে, এরা কোনো বেশিরভাগ ক্ষেত্রে তদন্তের শেষে পৌঁছায় না। এই তদন্তগুলি চাপের জন্য রাখা হয়। আজকে তৃণমূলকে চাপে রাখার জন্য মাঝে মাঝে এই নারদা সারদাকে তোলা হচ্ছে, মাঝে মাঝে রেখে দেওয়া হচ্ছে। রবার্ট ভদ্রাকে চাপে রাখার জন্য, মানে কংগ্রেসকে চাপে রাখার জন্য মাঝে মাঝে তোলা হচ্ছে, মাঝে মাঝে চেপে যাওয়া হচ্ছে। এখনই আগস্টা যে হেলিকপ্টারের যে মামলাটা উঠেছে, এটা চাপে রাখার জন্য। জেল জরিমানা কারোর হবে না। ঠিক এরকম যদি কংগ্রেস ক্ষমতায় আসে, মিলিজুলি মহাজোট যদি ক্ষমতায় আসে, এই যে বলা হচ্ছে নরেন্দ্র মোদীকে জেলে পাঠানো হবে, জীবনেও সেটা হবে না। এই চাপে রাখার জন্য এই কথাগুলি বলা হয়। ওই 5 বছর চাপে রাখা হবে, যদি কংগ্রেস ক্ষমতায় থাকে 5 বছর, এই নরেন্দ্র মোদী অমিত শাহদের চাপে রাখা হবে। এই চাপের রাজনীতি করার জন্য আসলে এই তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হয়। এগুলির সঙ্গে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই। 1 পয়সাও দুর্নীতির কখনো আদায় হয় না, আদায় করার জন্য এগুলি করাই হয় না। এই রাষ্ট্র শোষণমূলক রাষ্ট্র, শোষণ ব্যবস্থা কায়েম রাখার জন্য নিজেরা কামড়াকামড়ি করছে শাসক শ্রেণী। এই কামড়াকামড়ির ফল হিসেবে আমরা এই সমস্ত ঘটনাগুলি দেখতে পাই, যেগুলি ইডি, সিবিসি, সিবিআই এদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকার কোনো কারণ কোনো কালেও ছিল না, এখনও নেই। এগুলি একটা হাস্যকর ব্যাপারে দাঁড়িয়েছে। শাসক শ্রেণী নিজেদেরই উন্মুক্ত উলঙ্গ করে দিচ্ছে। এটাই হচ্ছে নতুন পাওনা গত 4-5 বছরে। অরিন্দম, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, এগুলি কি মানে প্রেশার পলিটিক্সের মানে উইপন হিসেবে, অস্ত্র হিসাবে শাসক দল যারা কেন্দ্রে থাকে, বিভিন্ন রাজ্যে বা কেন্দ্রে অপোজিশন বা তার দলের কোনো লোককে মানে ঘায়েল করার জন্য, করার জন্য, ভয় দেখানোর জন্য প্রেশার পলিটিক্স হিসেবে ইউজ করে? দেখো, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, আমেরিকাও একটা গণতান্ত্রিক দেশ, গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডও একটা গণতান্ত্রিক দেশ। তো আমেরিকা বা ইংল্যান্ডের গণতন্ত্রের সঙ্গে তোমার দেশের গণতন্ত্রের পার্থক্যটা হলো, প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, দুর্নীতির অভিযোগ ওঠে, সেই দুর্নীতির অভিযোগ নিয়ে তোমার কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা রয়েছে, সিবিআই, এনআইএ, আজ পর্যন্ত কোনোদিন কেউ শোনেনি এই সংস্থাগুলি সিটিং প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। এফআইআর অবধি হয় না, রেজিস্টার করা হয় না। অথচ আমেরিকা, ইংল্যান্ডে ঠিক উল্টো। হোক তিনি সিটিং প্রাইম মিনিস্টার, হোক তিনি সিটিং প্রেসিডেন্ট, আজকের দিনে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, তার বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি, যখন উনি কোম্পানির হেড ছিলেন, ওনার যে পারিবারিক কোম্পানি ব্যবসা, এই ব্যবসা যখন উনি পরিচালনা করছেন, উনি যে কোম্পানিগুলোর বা ব্যবসার বা এইগুলো প্রতিষ্ঠানগুলোর হেড ছিলেন, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওগুলোতে কিছু সময়ে অর্থনৈতিক কিছু দুর্নীতি হয়েছে, অর্থাৎ কর ফাঁকি দেওয়া হয়েছে, হিসাবের গরমিল করে কর ফাঁকি দেওয়া হয়েছে। উনি আজকে আমেরিকার রাষ্ট্রপতি, গোটা পৃথিবীর অন্যতম না, মানে সব থেকে বেশি শক্তিধর রাষ্ট্রপ্রধান যদি কেউ থাকেন, সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে আমেরিকান সেন্ট্রাল ইন্টেলিজেন্স বা সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছে এই অর্থনৈতিক দুর্নীতির প্রসঙ্গে। আমাদের দেশে যেটা ভাবাই যায়, তোমাদের দেশে বা আমাদের দেশে এটা কল্পনারও অতীত, ঠিক স্বপ্নেও কেউ ভাবতে পারে না। তো বেসিক্যালি যেটা আমার দেশে এই তদন্তকারী সংস্থা বলে লাভ নাই। সরকারটা পরিচালনা করার জন্য, ক্ষমতাটায় টিকে থাকার জন্য যতগুলো অঙ্গ সংস্থা সংগঠন আছে, সেইগুলোকে আমার মতো করে, আমার
আস্থাভাজন লোকদের বসিয়ে পরিচালনার ভারটা আমিই নিজের কাছে রাখবো বা আমরা নিজেদের কাছে রাখবো। কোনো কোনো ক্ষেত্রে এটা আমি হয়ে গেছে, বিগত দিনেও দেখা গেছে, আজকে হয়েছে এরকম না ব্যাপারটা, বিগত দিনেও দেখা গেছে আমি হয়ে গেছে, কখনো কখনো এটা আমরা হয়ে গেছে, আমরাতে থেকে গেছে। এই পরিচালনাটা অর্থাৎ আমার ক্ষমতায় থেকে বা ক্ষমতায় থাকার জন্য যা যা করণীয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে সাময়িক সময়ের জন্য কিছু ভুল বুঝিয়ে আমার সঙ্গে রাখার জন্য যা যা করণীয়, এইগুলো করার জন্য যে যে সংস্থাগুলো, সেটা ইডি হোক, সিবিআই হোক, সিবিসি হোক, তোমার কি বলে এটাকে আরবিআই হোক, নীতি আয়োগ হোক, বর্তমানে নীতি আয়োগ, যে যে সংস্থাগুলোকে রাষ্ট্র ক্ষমতাটা ধরে রাখার জন্য ব্যবহার করতে হবে, এই সংস্থাগুলোতে সবসময় আমার আস্থাভাজন। অনেক সময় কি হয়, 5 বছরের সরকার তো, কোনো কারণে 5 বছর আগে একজন নিযুক্ত হয়েছেন, ওই তদানীন্তন সময়ে সরকারের আস্থাভাজন একজন এসছেন ওই পদে, পরবর্তী সময় দেখা গেছে ওনার টেনিওর থাকাকালীন অবস্থায় সরকারের পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ যে দল সরকার পরিচালনা করছে কেন্দ্রের, সেই দলের পরিবর্তন হয়ে গেছে, অন্য একটা দল এসছে। চেষ্টা করে কিছুদিনের জন্য ধৈর্য সহকারে ওই ব্যক্তিটির সঙ্গে সাময়িক কালের জন্য একটা আপোষের ওপর চলার, কিন্তু যেই মুহূর্তেই একটা আশঙ্কা তৈরি হয় যে ওই ব্যক্তিটি বিগত দিনের সরকার যারা পরিচালনা করছে যেই দল, সেই দলের একজন প্রতিভু বা সেই দলের একজন আনুগত্যশীল ব্যক্তি, এবং সে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমরা যারা এখন বর্তমান সরকার চালাচ্ছি আমাদের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করছে বা আমার কথা ঠিকঠাকভাবে শুনছে না, সেই মুহূর্তেই কিন্তু ওই ব্যক্তিটিকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য নানান রকম পন্থা পদ্ধতি অবলম্বন করা হয়। সেটা তোমার ত্রিপুরা বলছি, সেটা তোমার কোনো রাজ্যের চিফ সেক্রেটারি থেকে শুরু করে সিবিআই এর কর্তা থেকে অবধি যাও, তুমি আরবিআই এর গভর্নর অবধি যাও, সমস্ত ক্ষেত্রেই এইটা প্রযোজ্য। কিছু কিছু ক্ষেত্রে এটাও ঘটনা যে আমার আমলেই আমি একজনকে অমুক একটা স্বায়ত্তশাসিত সংস্থার পুরোধা ব্যক্তি বা সর্বোচ্চ কর্তা ব্যক্তি নিযুক্ত করলাম, কিন্তু কিছুদিন পরে দেখা গেল প্রথম আমার মনে হয়েছে উনি একটু আমার সঙ্গে একমত হচ্ছে, তো নিযুক্ত করলাম, কিন্তু পরে দেখা গেল উনি একটু উদারবাদী বা কিছু ক্ষেত্রে আমার সঙ্গে একমত হচ্ছে না, আমি কিন্তু আমার টেনিয়রের মধ্যে ওনাকে সরিয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত গ্রহণ করব। এটা হয়েই থাকে, এটা অস্বাভাবিক কিছু নয় আমার দেশে। এটা আমার দেশের যে গণতান্ত্রিক বন্দোবস্ত, আমার দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, আমার দেশের গণতন্ত্রটাকে যেভাবে দেখা হয়, সাধারণ মানুষের কাছে গণতন্ত্রটার যে ডেফিনেশনটা আমার দেশে দেওয়া আছে, এই পরিস্থিতিতে, এই পরিবেশে এইটা কোনোরকমভাবেই অস্বাভাবিক নয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এইটা যদি না হয় তাহলে বুঝতে হবে তোমার দেশের গণতন্ত্র বা আমার ভারতবর্ষের গণতান্ত্রিক বন্দোবস্তটা অনেকটাই বেশি উন্নত হয়ে গেছে। এই জায়গাটা আগামী কবে আসবে আমরা সেটা এখনো বলতে পারছি না। একদম আমাদের প্রথম পর্যায়ের আলোচনা যেটা উঠে আসলো, আমাদের যারা প্যানেলিস্ট আলোচনা করলেন, এটা মোটামুটি একমত, এবং আমি ব্যক্তিগতভাবে আমারও এটা একমত যে কেন্দ্রীয় সংস্থা, যে তদন্তকারী সংস্থাগুলি রয়েছে, ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই বা সিবিসি, যারাই রয়েছেন, তারা যে কেন্দ্রে যখন যে সরকার থাকে সেই সরকার দ্বারাই অনেক সময়, বেশিরভাগ সময়, অধিকাংশ মামলার ক্ষেত্রে নিয়ন্ত্রিত হন, এবং প্রেশার পলিটিক্সের ক্ষেত্রে এদের অনেক সময় ইউজ করা হয়, এবং বিরোধী দল বা বিদ্রোহীদের কবজায় আনার জন্য, শাসক দলের পক্ষে আনার জন্য এদের ব্যবহার করা হয় অনেক সময়, এবং এদের দিয়ে ভয় দেখিয়ে, এদের জুজু দেখিয়ে তাদের কন্ট্রোলে করে আনা হয়। এবং এটা প্রদীপ্তবাবু বলেছেন, দুর্ভাগ্য যে ভারতবর্ষের মানুষ যতগুলি কেসে তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি করছে, কয়েকটা কেস বাদ দিলে, সবগুলি ক্ষেত্রে কিন্তু এদের মানে নিট রেজাল্ট আউটপুট কিন্তু জিরো। তো সুতরাং কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত, বা কেন্দ্রীয় সংস্থা শুনলে আমাদের মনে যে আজকে থেকে 10, 15, 20 বছর আগে যে রেসপেক্ট আসতো, বর্তমানে এই সিবিআইয়ের এইসব মামলা আদালত পর্যন্ত করানো, তারপরে আবার আদালতের রায়কে মোটামুটি এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে আবার এই যে সুপ্রিম কোর্ট যে সিবিআইয়ের ডাইরেক্টরকে আবার তাকে রিইনফোর্স করতে বলেছিল তার পদে, সেখান থেকে আবার আদালতের এক প্রকার বলা যায় রায়কে চ্যালেঞ্জ করি আবার এখান থেকে তাকে ট্রান্সফার করে হোমগার্ড বা অন্য কোনো একটা দিয়ে দেওয়া, সেটা আদালতের যে সর্বোচ্চ আদালতের যে রায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সর্বোচ্চ আদালতের রায়কে পরোক্ষে চ্যালেঞ্জ করা এটা। এবং দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটা, আমরা যেটা তদন্তের কথা প্রদীপ্তবাবু বলছিলেন, বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদের থেকে টাকা আদায় করা, এরা যে পরিমাণটা আর্থিক মনিটরিং লস দেশের জনগণ করেছে, সেটা কতদূর আদায় করতে পারলো,
সেই বিষয়টা যদি আমরা বলি, আমরা 2G স্পেকট্রাম যদি দেখি, ইউপিএ 2 সময় যেটা হয়েছিল এবং আজকে যারা শাসন ক্ষমতায় কেন্দ্রে রয়েছেন তারা সবচেয়ে বেশি ইস্যু করেছিলেন 2G স্ক্যাম। এবং আমরা দেখেছি 2G স্ক্যাম তখন সিবিআই তদন্ত করছিলেন এবং এখানে কেন্দ্রীয় সরকারের তৎকালীন 2-3জন মন্ত্রী সহ অনেক বড় বড় রাঘব বোয়াল এই 2G স্ক্যামের মধ্যে ধরা পড়েছিলেন। এবং নির্বাচনী প্রতিশ্রুতি 2014 সালে যে এনডিএ সরকার রয়েছিল তাদের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 2G স্ক্যামে সঠিক তদন্ত করে যারা দোষী তাদের কিন্তু সঠিক পানিশমেন্ট দেবে এবং তাদের দেশের মানুষের যে জনসাধারণের টাকা যে লুট করেছে সেই টাকা মানুষের টাকা আবার ফিরিয়ে আনার জন্য এই সরকার এনডিএ সরকার ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে আমরা দেখেছি কয়েকদিন আগে, কয়েক মাস আগে, কয়েক বছর 2G স্পেকট্রাম মামলা তদন্ত শেষ হয়েছে, চার্জশিট হয়েছে, ট্রায়াল শেষ হয়েছে, আসামিরা সব বেকসুর খালাস হয়েছে। তাহলে আজকে যারা শাসক ছিলেন, যেটা আপনি বলছিলেন, যারা বিরোধী ছিলেন তারা তাদের মতো করে সিবিআইকে ভিকটিম বানানোর চেষ্টা করবেন এবং শাসক দলের মতো করে সিবিআইকে ইউজ করার চেষ্টা করবে। যারা এটা কমিটমেন্ট করেছিল 2G স্ক্যামের, যারা এত লোকে কয়েক লক্ষ হাজার কোটি টাকা স্ক্যাম হয়েছিল, শাস্তি দেবেন, পানিশমেন্ট দেবেন, আজকে কিন্তু তারা মুক্ত কোর্টের থেকে খালাস হয়ে গেছে। তারপরে যে অ্যাপিল করা খালাসের বিরুদ্ধে এখন পর্যন্ত জানা নেই করেছে কিনা। এটা কি শেষ পর্যন্ত তো দুর্নীতি তো ভূতে করে, টাকাও ভূতে খায়। ভূতেদের আর খুঁজে পাওয়া সম্ভব নয় তো, কারণ ভূতেদের না আছে শরীর, না আছে অস্তিত্ব। এই জন্য শেষ পর্যন্ত যেটা হয় আলটিমেটলি ভূতের ঘাড়ে সব গিয়ে পড়ে। এরপর দেখা যায় যে যেটা করার ঠিকই করে নিচ্ছে। 2G স্পেকট্রামের একটা ব্যাপার ছিল, তখন ইউপিএ সরকারই ছিল। ইউপিএ সরকারই তার অধীনস্থ যে সরকারের মানে যে মন্ত্রীরা ছিল তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছিল। আসলে বর্তমানে আগেও গন্ডগোল ছিল, এখনও গন্ডগোল আছে। মাত্রার প্রশ্নে এখন একেবারে উত্তুঙ্গে পৌঁছে গেছে, বেআব্রু নির্লজ্জ হয়ে গেছে। ব্যাপারটা এরকম আর কি, পার্থক্যটা এটুকুই। আগেও করা হয়েছে, এখন যেটা হয়েছে যে এখন এমন দেখা যাচ্ছে যে শাসক দলের একটি লোকও অভিযুক্ত নয় গত 5 বছরে। এটা তো হতে পারে না যে 100% যারা অভিযুক্ত হয়েছে, যে রাজনৈতিক মানে ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতারা অভিযুক্ত হয়েছে, সবাই হচ্ছে বিরোধী রাজনীতির মধ্যে যারা আছে তারাই অভিযুক্ত হয়েছে। শাসকরা যারা আছে কেন্দ্রে এখন, সেই দলের একজনও গত 5 বছর অভিযুক্ত হয়নি, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। এটা তো কখনো হতে পারে না। দুপক্ষেরই হতে পারে, 80% হতে পারে বিরোধী দলের, 20% নিজের পক্ষে থাকতে পারে, এদের একজনও হয়নি। এগুলি তো মানে এইগুলি হচ্ছে মানে একেবারে বেআব্রু ব্যাপার আর কি, নির্লজ্জ ব্যাপার এবং মাথা মোটাদের কাজ এগুলি। আসলে মাথা মোটাদের রাজত্ব চলছে তো, বুদ্ধিবৃত্তির খুব কম মানে অচল আছে। ইতিহাসে মেয়েকে গভর্নর বসাতে হয়েছে রিজার্ভ ব্যাংকের, ওরকম চার্টার অ্যাকাউন্টকে উপদেষ্টা বানাতে হয়েছে। মানে ওই নির্দিষ্ট আমার ওই যে নাগপুরের মন্দিরের যে আমার প্রতিষ্ঠানের যে ছাত্ররা আছে তারাই শুধুমাত্র বুদ্ধিজীবী, এর বাইরে পৃথিবীতে আর ভারতবর্ষে কোনো বুদ্ধিজীবী নেই। বর্তমানে পরিস্থিতিটা হয়ে গেছে এরকম, কারণ বুদ্ধিজীবী খুঁজে পাচ্ছে না। গেছিল গত বছর, দুয়ারে দুয়ারে গেছিল, কিন্তু একজন বুদ্ধিজীবীও নিজেদের পক্ষে আনতে পারেনি। ফলে বুদ্ধিহীনতা বা মূর্খামি থেকে এই জিনিসটা আসে যে একেবারে মরিয়া হয়ে বেআব্রু হয়ে যায়। আগে কী হয়েছিল, অতটা বেআব্রু ছিল না, কিন্তু তলে তলে সব কিছু হতো। তো এখন যে কারণে হয়েছে 2G স্পেকট্রামের সময় কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল এবং এই বর্তমানে যে শাসক আছে তারাই বলেছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করার জন্য, এছাড়া কোনো তদন্তের আর কোনো ভালো রাস্তা ছিল না। কিন্তু এখন আবার জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রাফালের জন্য হবে না, কারণ সেটা ভালো রাস্তা নয়। তো এই সমস্ত ব্যাপারগুলি এখন মাত্রার হিসেবে এখন এই মাত্রাটা উত্তুঙ্গে পৌঁছেছে, নির্লজ্জ হয়ে গেছে সমস্ত বিষয়গুলো এখন। এই জন্য একেবারে প্রকাশ্যে এসে গেছে যে সিবিআই 1 নম্বর 2 নম্বর দুজনের বিরুদ্ধে অভিযোগ করছে, দুজনই ঘুষ খেয়েছে। এরপর আর রইল কি বাকি, কোটি কোটি টাকা নাকি ঘুষ খেয়েছে। তো ঘুষ দুপক্ষই খেয়েছে বলে আমরা তাহলে ধরে নেব, কারণ দুজনের বিরুদ্ধে অভিযোগ করছে। আমরা সাধারণ মানুষ কি বুঝবো, মানে ঘুষ যে খাওয়া খাই হয় এটা এখন একদম পরিষ্কার প্রকাশ্যে এসে গেছে। এখন আর লুকোছাপার ব্যাপার নেই, সবাই মিলে শীর্ষস্থানীয় যারা আছে সবাই মিলে ঘুষ খাচ্ছে। তো এখন ব্যাপারটা কি হচ্ছে যে 2G স্পেকট্রামের রায়টা কিন্তু আবার বেরিয়েছিল এখানেই, তলে তলে কি যোগাযোগ হয়েছিল, কি নেগোসিয়েশন আমরা জানি না। রায়গুলিকেও কিন্তু আদালত ওইভাবে মোটিভেটেড করে দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে বেকসুর খালাস। তো আলটিমেটলি 2G স্পেকট্রামের টাকাটা গেল কোথায়? 1 টাকাও তো আদায় হয়নি। 1,75,000 কোটি টাকার 1টা টাকাও আদায় হয়নি। তাহলে টাকাটা কোথায় গেল? তাহলে ভূতে নিল। এভাবেই বিদেশে যে কালো টাকা 25 লক্ষ কোটি টাকা আছে সেটাও ভূতে নিচ্ছে, এবং আমাদের দেশে যে এই যে ঋণ আছে ব্যাংক সেটাও ভূতে নিচ্ছে। কারণ হচ্ছে এই ধরনের তদন্তকারী সংস্থাগুলি কোথাও কোনো জায়গা থেকে 1 টাকাও আদায় করতে পারছে না, একদম চুনোপটিতে থেকেও পারছে না যদি সরকারি মানে ছত্রছায়া থাকে, নিজস্ব রাজনৈতিক ছত্রছায়া থাকে। আর রাঘব বোয়ালদের তো ধরার প্রশ্নই ওঠে না। একটা বিষয় কি আছে, আসলে উন্নত গণতন্ত্র সমাজতন্ত্র তো বটেই, উন্নত গণতান্ত্রিক দেশেও কেউই বিচারের ঊর্ধ্বে থাকার কথা নয়, বিচারপতিরাও বিচারের ঊর্ধ্বে নয় উন্নত গণতান্ত্রিক দেশে। আমাদের এখানে কিন্তু বিশেষ বিশেষ শীর্ষস্থানীরা বিচারের ঊর্ধ্বে থাকে, অরিন্দমদা যেটা বলল।
তো এরা বিচার ঊর্ধ্বে থাকাতে কি হচ্ছে, এরা এমনিতেই রাষ্ট্রীয় রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। ফলে মূল জায়গাটা যদি ওদের ওখানে থাকে সমস্ত মানে গ্রিপটা, তাহলে দেখা যাচ্ছে কি তার আন্ডারে যারা আছে তার যে মানে বিভিন্ন যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে সবাইকে কিন্তু বাঁচিয়ে রাখা হয়। এবং এই বাঁচিয়ে রাখার ব্যাপারটা দেখা যাচ্ছে সময়ে সময়ে বিভিন্ন রকম হয়। যেমন তৃণমূলকে একটা ট্রিমেন্ডাস প্রেশারে রাখা হয়েছে সিবিআই দিয়ে। কেন রাখা হয়েছে? কারণ তাকে এই বিরোধিতার জায়গাতে তাকে কন্ট্রোল করা। এবং আমরা দেখতেও পাই মাঝে মাঝে ওরা বিরোধিতা করে, মাঝে মাঝে আবার পক্ষে দাঁড়ায়, মাঝে মাঝে বিরোধিতা করে, মাঝে মাঝে পক্ষে দেখায়। এরকম বিরোধিতার খেলা খেলছে, এরকম অনেক বিরোধী দল আছে। কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা এখন একদম মুখোমুখি আছে, সেই জন্য তাদের মধ্যে এখন নেগোসিয়েশনের ব্যাপারটা আপাতত নেই। কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আঞ্চলিক দলগুলির সঙ্গে কিন্তু সময় সময় এই ধরনের নেগোসিয়েশন হয়। ওই সময় তদন্তকারী দলগুলি কি হয়, চাপে রাখে। মায়াবতীকে এই 2 মাস আগে একটা চাপ দিয়েছিল, তারপর দেখা গেল যে মধ্যপ্রদেশে গাঁটছড়াটা হয়নি। ঠিক আছে, এরকমভাবে চাপে রাখা চলছে। যেটা আগেও বলেছি যে শেষ পর্যন্ত বিচারে কোনো কিছুই আসে না। এই যে লালু প্রসাদের জেল হলো, কত হাজার 9,000 কোটি টাকা বোধহয় ছিল এই পশু খাদ্য কেলেঙ্কারিতে, কোনো টাকা আদায় হয়নি। আমরা জনগণ বুঝবো জেল নয়, আমরা বুঝবো টাকাটা আদায় হচ্ছে কিনা। দুর্নীতি যদি হয়েই থাকে, রাষ্ট্রীয় বিচারে যদি দুর্নীতি হয়, জনগণের বিচারে রাষ্ট্রই দুর্নীতি করছে, রাষ্ট্র আইনি বৈধতা দিচ্ছে দুর্নীতিকে। জনগণের বিচারে রাষ্ট্র নিজেই দুর্নীতিবাজ। সরকারে আসীন যারা আছে তারা আইন প্রণয়ন করে দুর্নীতিকে আইন সিদ্ধ করে দিচ্ছে। আমি সেটা বাদই দিলাম। রাষ্ট্রের বিচারে, সরকারি বিচারে যেটা দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে তো আর্থিক লেনদেন যুক্ত। সেই অর্থ নিয়ে আসার জন্য কিন্তু কোনো আইন প্রণয়ন করা হয় না, কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ফলে দেখা যাচ্ছে কোথার থেকে কোথাও একটি পয়সাও আদায় হয় না। তো এই অবস্থায় দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে যদি কেউ মনেও করে যে আমার বিরুদ্ধে কোনো কেস হলো, আমি 5 বছর জেল খেটে আসব, 200 কোটি টাকার মালিক তো হয়ে গেলাম, রাষ্ট্র কিন্তু ব্যবস্থা করে দিচ্ছে। মানে আমরা তো আসল কথা হচ্ছে কার 5 বছর জেল হলো, কার 2 বছর জেল হলো, কাকে চেপে রাখা হলো, মানে চাপের মধ্যে রাখা হলো, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা যে আত্মসাৎ করা হচ্ছে, আমাদের জীবনযাপনের উন্নত করার জন্য যে ব্যবস্থাপত্র রাষ্ট্রের করা উচিত ছিল সেটা যে আমরা পাচ্ছি না, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। তোমরা আমাদের টাকা ভোগ করছো, আমাদের টাকা শোষণ করছো, আত্মসাৎ করছো, আমরা সেই টাকা ফেরত চাই। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, জনগণের দৃষ্টিভঙ্গি। ফলে আমাদের যখন আলোচনা করতে হয়, আমাদের কিন্তু ওই বিষয়টা আসলে রাষ্ট্রের স্বার্থ আর জনস্বার্থ দুটোকে পৃথক করে, রাষ্ট্রের যারা মানে অংশীদার তাদের স্বার্থ আর আমাদের স্বার্থ পৃথক করে আমরা যদি বিচার বিশ্লেষণ না করি, তাহলে আমাদের এই সমস্যা হবে। এদের এই জেল জরিমানার যে ব্যাপারটা, জরিমানা তো না, জেলে যায় এরা, এদের ব্যাপারটা সবটাই আলটিমেটলি তারা একটা গট-আপ। এই গট-আপটাই কী হয়, বারবার ঘটতে থাকে, আবার চলেও আসে। কয়েক বছর জেল খাটার পর চলেও আসে। একমাত্র কল্পনাথ রায়কে দেখেছিলাম 10 বছর জেল হয়েছিল, জেলেই উনি মারা গেছিলেন, এমন একটা এক্সেপশন ছিল। এর বাইরে কিছু হয় না, কোথাও আমরা দেখি না কিছু হতে। আর প্রধানমন্ত্রীরা তো সব কিছুর ঊর্ধ্বেই থাকে, সেটা তো বলেছেন একদম। আমরা অরিন্দম ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও দেখেছি যে নির্বাচনের আগে রোজবেলি কাণ্ড নিয়ে তৎকালীন যারা শাসক দলের মন্ত্রী বা নেতা ছিলেন, সিবিআই এসছেন, কয়েকবারই এসছেন, 2-3 বার এসছেন, নোটিশ ইস্যু করেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন। নতুন সরকার আসার পর এখন পর্যন্ত কিন্তু চিটফান্ডগুলি যে তদন্তগুলি সবগুলি সিবিআইয়ের কাছে হ্যান্ড ওভার করার পরও, বা দুটো সাংবাদিক হত্যা, এটা সিবিআইয়ের কাছে হ্যান্ড ওভার করার পরও সিবিআইয়ের থেকে কিন্তু সেরকম মানে তদন্তটা এক্সপিডাইট করছে না। এবং আরও যে মামলাগুলি রয়েছে সেগুলো কিন্তু এক্সপিডাইট করছে না। এবং হাইকোর্টে এগুলি নিয়ে রিসেন্ট কয়েকটা মামলা বেল পিটিশনে বা ইয়ের মধ্যে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। তো যেহেতু নির্বাচন ছিল তার জন্য কি এত তৎপরতা ছিল? নির্বাচন শেষ, এখন অ্যাজ ইট ইজ অ্যাজ ওয়েল, মানে আগের মতো নর্মাল স্থিতি বা গড্ডালিকা গা ভাসিয়ে রাজ্যের ক্ষমতায় এলে আমরা মাটি খুঁড়ে রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ড কাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা খুঁজে বার করব, আইনের দরজায় পৌঁছে দেব, বিচারের পরে তাদের কারাদণ্ডের বন্দোবস্ত করব। এই ছিল প্রতিশ্রুতি। মজার ব্যাপার হচ্ছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, তুমি ত্রিপুরা রাজ্যের কথা যদি বলো, যে তাহলে এই চিটফান্ড কাণ্ডে ত্রিপুরা রাজ্যে সিবিআই আনার বা সিবিআইকে দিয়ে নাড়াঘাটা করে বিশেষ লাভ হবে না। এ থেকে কোনো রাজনৈতিক ফয়দা আমি তুলতে পারবো না। বিগত দিনের যে সরকারটা ছিল বা যে রাজনৈতিক দল বা গোষ্ঠীটা সরকার পরিচালনা করতো, গোষ্ঠী ইন দ্য সেন্স ফ্রন্টটা সরকার পরিচালনা করতো, সিবিআইয়ের 1-2বারের এখানে এসে তাদেরকে সাক্ষী হিসেবে ডেকে নিয়ে গিয়ে এদের বয়ান 1-2জন নেতৃত্বকে বয়ান লিপিবদ্ধ করার পর সিবিআইয়ের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এদেরকে বেশি ঘেটে লাভ কিছু হবে না।
পাশাপাশি প্রতিপক্ষ রাজনৈতিক দলের কাছে ওইটা পরিষ্কার হয়ে গেছে যে এই দল বা এই সংগঠন বা এই মোর্চা বা এই ফ্রন্টার নেতা নেত্রীদের সিবিআইয়ের জুজু দেখিয়ে আমার দিকে বেশি দূর আমি টেনে আনতে পারবো না। কাজেই এই অস্ত্র আর ব্যবহার করার দরকার নেই। সাধারণ মানুষকে বোঝানোর জন্য, সাধারণ মানুষকে কিছু সময়ের জন্য মোহিত করে রাখার জন্য নির্বাচনের আগে এই সিবিআই দিয়ে চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত হবে বলে স্লোগান তোলা হয়েছিল। এইটুকুই, এর বেশি আর কিছুই নয়। কারণ এর পরেই যেটা আসতো সেটা হচ্ছে যে এই সিবিআই এর জুজুটা দেখিয়ে ওই প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের থেকে কাউকে কাউকে আমার সঙ্গে যুক্ত করতে পারছি কিনা, এইটা যখন সম্ভব হচ্ছে না তখন এই প্রসঙ্গে সিবিআই শেষ। সিমিলারলি অন্য প্রসঙ্গেও একই রকমভাবে সিবিআইকে দিয়ে তোমার এই যে কি বলে এটার নাম কি, সাংবাদিকদের দুইজন সাংবাদিক হত্যা, প্রথম থেকে সাংবাদিকদের যে সংগঠন তারা দাবি করলো সিবিআই এর তদন্তের, সিবিআই দিতে হবে। ওই সময়ের তদানীন্তন রাজ্য সরকারের যারা আসীন ছিলেন, সরকারের যারা আসীন ছিলেন, যারা মাথা ছিলেন, তারা বললেন সিবিআই তদন্তের দরকার নেই, আমরা এটা সিটের হাতে দিচ্ছি। একটা তো ওপেন অ্যান্ড শাট কেস, এটাতে সিবিআই কি প্রয়োজন কেউ জানে না। কারণ একটা কমান্ড্যান্ট ডেকে নিয়ে গিয়ে একজন সাংবাদিককে খুন করার জন্য যা যা করার দরকার সবগুলো করছে এবং আলটিমেটলি ওই সাংবাদিক খুন হচ্ছে। এখানে সিবিআই দিয়ে কি হবে? এখানে কি প্রমাণ করতে চাইছিল সাংবাদিক কুল? যে এই যে খুনটা হয়েছে এটাতে যে কমান্ড্যান্টকে যে দোষী সাব্যস্ত করা হচ্ছে বা মানে অপরাধী চার্জশিট করা হচ্ছে, উনি এই খুনটার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হলেও ওই পার্টিকুলার সাংবাদিককে খুন করার পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র ছিল যেটাতে স্টুজ হিসেবে ব্যবহার করা হয়েছে কমান্ড্যান্টকে। এইরকম কোনো বিষয় কি আজ পর্যন্ত সাংবাদিক মহল থেকে, সংবাদ জগতে এই ধরনের কোনো স্টোরি আজ পর্যন্ত বেরিয়ে এসছে? আসেনি। তো না এলে পরে এখানে সিবিআই তদন্তের প্রশ্ন আসছে কোত্থেকে? কিসের জন্য দাবিটা করা? দ্বিতীয় যে খুনটা হয়েছে, সাংবাদিক খুন হয়েছেন, সেটাও মোটামুটি সবার কাছে পরিষ্কার কি জন্য, কিভাবে, কেন, কারা কোনটার সঙ্গে যুক্ত বা কিভাবে হয়েছে, কি পর্যায়ে খুনটা সংঘটিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে প্রথম ঘটনাটাতে সিট তদন্ত করে চার্জশিট দিয়ে দিয়েছে এবং মানে বিচার প্রক্রিয়া, তুমি এটা ভালো জানবে, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, সাক্ষী গ্রহণ করা শুরু হয়ে যাবে, তখন এসে দাবি করা হচ্ছে যে না এটা সিবিআইকে দেওয়া হয়েছে, সরকার সিবিআইকে দিয়েছে, সিবিআই এসে দাবি করছে আমি তদন্ত করবো। আজ পর্যন্ত কোনো তদন্ত হলো না। সাংবাদিকদের সংগঠন ওই সময়ে এই বিষয় দুটো নিয়ে, এই দুটো খুনকে মাথায় রেখে যেভাবে আন্দোলন সংগঠিত করেছিল, তারপরে সরকার আসীন হওয়ার পরে, নতুন সরকার গঠিত হওয়ার পরে এই সাংবাদিক সংগঠনগুলো আর কদিন এটা নিয়ে আলোচনা করেছে, কিচ্ছু ফলো আপ নেই। কারণ সাংবাদিকরাও তখন, সাংবাদিকদের সংগঠনগুলো সবাই না হলো একটা অংশের সংবাদ জগৎ নতুন একটা সরকার গঠন করার জন্য যা যা করণীয়, যেভাবে মানুষকে নিজেদের পক্ষে আনতে হয়, সমস্ত কিছু দিক থেকে তারা সেই লড়াইটা করেছে। এই লড়াইয়ের পর যখন সরকারটা পরিবর্তন হয়েছে, নতুন একটা সরকার আসীন হয়েছে, তাদের মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে, এবারে আর এটা নিয়ে এগোনোর কোনো মানে হয় না, এটা নিয়ে এগোনোর কোনো দরকার নেই, বা এ নিয়ে এগিয়ে আমরা সাংঘাতিক কিছু পেয়ে যাব না। কাজেই আস্তে করে ওই আন্দোলনটা স্থিমিত হয়ে গেছে। সিবিআই তদন্ত করতে, সিবিআই তার তদন্ত এটা এক্সপিডাইট করবে না, তদন্ত ত্বরান্বিত করবে না। সিবিআই, তুমি আগেই বলেছো যে সিবিআই ভার্সেস সিবিআই, তো সিবিআই নিজেই তো নিজের তদন্ত নিয়ে ব্যস্ত। তোমার তদন্তটা কখন করবে, কেন করবে, কিসের জন্য করবে? এখানে ওই যে বললাম, এখানে পলিটিক্যাল মোটিভেশনটা তো মূল কাজ করে। সেন্ট্রালের সিবিআইকে ব্যবহার করছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আছে, তারা রাজ্যে রাজ্যে যে ওই প্রদীপ্ত যে কথা বলছিল যে আঞ্চলিক দলগুলো আছে, এই আঞ্চলিক দলগুলোকে একটা প্রেশারের মধ্যে রেখে ওখান থেকে যদি কোনো নেতা মন্ত্রীকে টেনে আনা যায়। পশ্চিমবাংলা, আসাম তার উদাহরণ। ঠিক, সিবিআই চার্জশিট দিয়ে দিচ্ছে, অ্যারেস্ট করে তুলে নিয়ে যাচ্ছে, নোটিশ দিয়ে দিয়েছে, আজকে না কালকে অ্যারেস্ট হয়ে যাবে। যেদিন দল বদল করে ফেললো ওই পার্টিকুলার ব্যক্তি, তারপর দিন থেকে সিবিআই আর কোনো গল্প নাই ওই পার্টিকুলার নেতৃত্বের বিরুদ্ধে। তার মানে ওখানে প্রেশার পলিটিক্সটা ইউজ করা হচ্ছে দল ভাঙানোর জন্য। তো এখানে আমি প্রথমেই বলেছিলাম এখানে দল ভাঙানোর কোনো জায়গা নেই। আর সাংবাদিকদের দাবি মতো সিবিআই যদি এখানে তদন্ত করতে আসে, কি করবে এসে তদন্ত করে? কারণ পলিটিক্যাল কোনো মাইলেজ তো আমার বর্তমানে রাজ্য সরকার পরিচালনা করছে যে দল, সেই দল এই সাংবাদিক তদন্ত করার, সাংবাদিক হত্যা নিয়ে সিবিআই এর তদন্ত দিয়ে কোনো পলিটিক্যাল মাইলেজ নিতে পারবে না। তো সিবিআই দিয়ে কি হবে? আমার কিসের জন্য সিবিআই দরকার? তো কাজেই মানে প্রতিটা ক্ষেত্রেই এটা বারংবার এটা প্রমাণিত হয়ে গেছে যে মানুষের জন্য, সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে, সাধারণ মানুষের
দৈনন্দিন সমস্যা সমাধানের প্রশ্নে, সাধারণ মানুষের উন্নতির জন্য, সামাজিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, শিক্ষাগত উন্নতির জন্য যে যে সংস্থাগুলো আছে ভারতবর্ষে, কিছু স্বায়ত্তশাসিত সংস্থা, কিছু সরাসরি সরকারের অধীন সংস্থা, এই সংস্থাগুলোকে ব্যবহার করা, মানুষের জন্য ব্যবহার করার যে আন্তরিক প্রচেষ্টাটা, সেটা কোনো দিনই আমাদের দেশে ছিল না। বরাবরই গোটা বিষয়টা মানে দৃষ্টিভঙ্গিটা ছিল রাজনৈতিক। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিকভাবে যদি আমার ফয়দা পাওয়া যায় তাহলে আমি এটাকে ব্যবহার করব, যদি না পাওয়া যায় এটা হিমঘরে পাঠিয়ে দেবো। এই হচ্ছে আমাদের প্রায় শেষ পর্যায়ে যে আবার পতিত বর্গতে লাস্ট যে শেষ আমাদের রাউন্ড, সেখানে যে তদন্তকারী সংস্থাগুলিতে এরকম প্রেশার পলিটিক্স বা এদের রাজনৈতিক কারণে ব্যবহার করা, এটা আসলে তদন্ত করে যে যে সেক্টরে যারা যারা তদন্তকারী সংস্থা রয়েছে, কেন্দ্রীয় সংস্থা, সঠিক তদন্ত করে সঠিক আসামি যারা বা যারা দোষী ব্যক্তি রয়েছে তাদের শাস্তির বিধান করা, এবং বিশেষ করে মানি লন্ডারিং কেসে মানে যাদের যেখানে বিশাল পরিমাণ পাবলিক মানি ইয়ে করা হচ্ছে, গায়েব করা হচ্ছে, সেগুলির ক্ষেত্রে পাবলিক মানিগুলিকে গভর্নমেন্টের কোষাগারে ফিরিয়ে আনার এশিওর করার ক্ষেত্রে মানে রাজনীতিমুক্ত তদন্তকারী কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি কি হতে পারবে, বা হতে পারলে কীভাবে সম্ভব? আসল কথা হচ্ছে এই যে কনফিডেন্সিয়াল কথাটার আড়ালে মানুষকে টুপি পরানো হয়। যখনই কোনো কিছু যখন জনগণ জানতে চায় তার ভেতরের ব্যাপারটা কি, তখনই বলা হয় না এটা কনফিডেন্সিয়াল, দেশের রাষ্ট্রের নিরাপত্তার পক্ষে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, সেটা বলা যাবে না। আসলে যেখানে ঘোটালা আছে সেটাকে আড়াল করা হয় যে নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, সামাজিক সুরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা, সরকারের সুরক্ষার প্রতি বিপজ্জনক, সেজন্য এটা করা যাবে না। এইভাবে মানুষকে টুপি পরানো হয়। এই যে তদন্ত, আরে ব্যাংকে কতজন ডিফল্টার আছে, এই যে টাকা নিয়ে যে টাকা ফেরত দেয়নি, এই নামটা প্রকাশ করা যাবে না, এটাও কনফিডেন্সিয়াল। আর আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা এইভাবে আত্মসাৎ করছে, সেই নাম আমরা জানতে পারবো না, এটা নাকি কনফিডেন্সিয়াল। এভাবে কি হয়, কনফিডেন্সিয়াল কথার আড়ালে আসলে কিন্তু মানুষকে টুপি পড়ানো, মানুষকে ঠকানোর জন্য সমস্ত রাস্তা কিন্তু শাসক শ্রেণী নিয়ে থাকে। এই সরকারগুলি এই কাজটাই করে। ফলে দেখা যাচ্ছে কি, এই জন্য কি হয়, শেষ পর্যন্ত আলটিমেট ঠকে কারা? মানুষ ঠকে, সাধারণ মানুষ ঠকে। এই সাধারণ মানুষকে ঠকার কাজটা কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে। ফলে জনগণের ভূমিকা তো আমাদের গণতন্ত্রে নেই। আসলে সমস্ত যে সিদ্ধান্তগুলি, এই যে একদম যে কোর সিদ্ধান্তগুলি, কোথাও মাস পার্টিসিপেশন নেওয়া হয় না, কোথাও গণভোটও নেওয়া হয় না জটিল কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, বা ক্রুশিয়াল কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে, সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে কোথাও গণভোট নেওয়া হয় না। গণভোট কিন্তু বিভিন্ন উন্নত গণতান্ত্রিক দেশে নেওয়া হয়। একটা জমিতে কীটনাশক ফেলা হবে কিনা, এটার জন্য ইতালিতে একটা গণভোট হয়েছিল এবং গণভোটে সেটা বাতিল হয়ে গেছিল, সেই কীটনাশক জমিতে দেওয়া যায়নি। তো আমাদের দেশে এরকম তো গণতন্ত্র প্র্যাকটিস করা হয় না। ফলে আমাদের এখানে গণতন্ত্র হচ্ছে ভোটতন্ত্র, মানুষকে দিয়ে ভোটটা করিয়ে নেওয়া হয়, তারপর যাবতীয় যত জনবিরোধী সিদ্ধান্ত সব ঠান্ডা ঘরে বসে আধিকারিকরা নিয়ে থাকে। ফলে এই ক্ষেত্রে তাই হয় যে তদন্তকারী সংস্থাগুলি মানুষ কি চায় এই তদন্তকারী সংস্থাগুলির থেকে, সেটা কিন্তু মানুষ থেকে কোনোদিনও জানা হয় না, জানার চেষ্টাও করা হয় না। ফলে জনগণের পার্টিসিপেশন যদি রাষ্ট্রযন্ত্রের কোনো এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যদি না থাকে, তাহলে এই রাষ্ট্রযন্ত্রটা শোষণমূলক রাষ্ট্রযন্ত্রই হয়। ফলে আমাদের এই ভারত রাষ্ট্র একটি শোষণমূলক রাষ্ট্রই থেকে গেছে। কারণ হচ্ছে সেখানে রাষ্ট্রের বিভিন্ন যে মূল কাঠামোগুলি আছে সেগুলিতে কিন্তু মাস পার্টিসিপেশনের কোনো বিষয় নেই, জনগণের মতামত নেওয়ার কোনো বিষয় নেই। সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপরওয়ালারা, কিছু রাজনৈতিক নেতা, তাদের বশংবদ কিছু সরকারি আমলা এবং সঙ্গে যে শিল্পপতি, কর্পোরেট হাউস আমরা বারবার বলি, এরা সবাই মিলে কিন্তু সিদ্ধান্তগুলি নিচ্ছে এবং সিদ্ধান্তগুলি লাগু করছে। সেই ক্ষেত্রে সিবিআই বলুন, ইডি বলুন, এই সিবিসি বলুন, কিংবা এই রাজ্য স্তরে রাজ্য সরকারের অধীন যে বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলি, সেগুলো একই রোল নিচ্ছে। যে রাজ্যে যে সরকার, যে রাজনৈতিক দল সরকারে আসীন আছে তার পক্ষে কাজ করছে, রাজ্যে তদন্তকারী সংস্থাগুলি একই কাজ করছে। এই জন্যই রাজ্যের যে বিরোধী দল থাকে তারা দাবি করে না কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে, উল্টো দাবি করে। আবার রাজ্যের সরকার বলবে না, আমি রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থা আছে, রাজ্য প্রশাসনের বা আরক্ষা দপ্তরের যে তদন্তকারী সংস্থা আছে, সেটাই কাজ করবে। এই রকম টানাপোড়েন চলতে থাকে। মূল কথা হচ্ছে মানুষকে কিন্তু মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করা হয় না, মানুষের কাছে এই প্রশ্নটা তোলা হয় না যে তোমরা কি চাও, এটা জানা হয় না। আর জনগণও যেহেতু অসচেতন জনগণ, রাজনৈতিক সচেতনতা নেই, অর্থনৈতিক সচেতনতা নেই, সামাজিক সচেতনতা নেই, মানুষ থেকে হচ্ছে গ্রিভেন্সটা কিন্তু আন্দোলনে বা প্রতিরোধে পরিণত হচ্ছে না। এই আন্দোলন প্রতিরোধ নেই বলেই নির্বিঘ্নে রাষ্ট্রশক্তি তার বিভিন্ন সরকারগুলির মাধ্যমে এই ধরনের অপকীর্তিগুলি বা দুর্নীতিগুলির পোষণগুলি চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আজকের দিনের ফেনোমেনা। আমাদের থেকে বেরিয়ে আসতে হলে জনসচেতনতার বিশেষ দরকার, এবং জনগণ প্রকৃত গণতন্ত্রের জন্য যদি লড়াই করে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু প্রতিরোধের ক্ষমতা মানুষ অর্জন করবে। সেটা না হলে এই ধরনের তদন্তকারী সংস্থাগুলি কার্যত রাষ্ট্রীয় প্রহসনে দাঁড়াবে। তোমার দেশে
ভিক্স ভেপোরাপ, প্রতিদিন টিভিতে অ্যাড আসছে। স্যারিডল, প্রতিদিন টিভিতে অ্যাড আসছে। এইরকম বহু ড্রাগ ওভার দ্য কাউন্টার বিক্রি হয়। এই ধরনের প্রচুর ড্রাগস বিদেশে নিষিদ্ধ। যে দেশে এটা উৎপাদন হয় সেই দেশে এটা নিষিদ্ধ হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু তোমার দেশে এটা রমরমিও চলছে। রাষ্ট্রীয় যে সংবাদ মাধ্যম চ্যানেল, টিভি চ্যানেল, সেখানেও অ্যাড হচ্ছে, প্রাইভেট চ্যানেলগুলিতেও অ্যাড হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এটা বিক্রি করা হচ্ছে। কীভাবে সম্ভব? এটা সম্ভব এই কারণের জন্য যে তোমার দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে ওই পার্টিকুলার কোম্পানিগুলো, যে দেশে এটা উৎপাদন হচ্ছে সেই দেশে যখন বিক্রি করতে পারছে না, কোম্পানি বন্ধ করা যাবে না, ওই দেশের কোম্পানির মানে এরা এক্সিকিউটিভসরা এসে ডিল করছে যে আমি আপনার দেশে এই জিনিসটা বিক্রি করব, আমাকে লাইসেন্স দিন, ব্যবহার করার সুযোগ দিন, ইন রিটার্ন আপনাকে এই দেওয়া হবে। বেমালুম সমস্ত আইন একপাশে চলে যাচ্ছে, অথবা কোনো না কোনোভাবে এই ড্রাগস যেটা ওখানে বিক্রি করা নিষিদ্ধ হয়ে গেছিলো ওটার মধ্যে কোনো কম্পোজিশনের জায়গায় একটু হেরফের করে দেওয়া হচ্ছে। এইটা এখানে অনায়াসে বিক্রি হচ্ছে, মানুষ নিচ্ছে, এবং অ্যাডের ভিত্তিতে মানুষ মনে করছে এটা সত্যি সত্যি জীবনদায়ী, সত্যি সত্যি খুব উপকারী জিনিস, এটা ব্যবহার করা যেতে পারে। বিশাল আকারে মুনাফা নিয়ে বিদেশ চলে যাচ্ছে। এই হচ্ছে আমার দেশের রাষ্ট্র নেতাদের রাষ্ট্রের হিতে চিন্তার নমুনা। তো এই রাষ্ট্রে তুমি তদন্তকারী সংস্থা সিবিআই, তদন্তকারী সংস্থা এনআইএ, তুমি ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বা অন্য যে কোনো সংস্থাকে বলো, বা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাকে বলো, বা স্বায়ত্তশাসিত সংস্থা বলো, এরা তোমার রাষ্ট্রের, তোমার দেশের মানুষ বা আমার দেশের মানুষের হিতে কোনো কাজ করবে বা করতে পারে, এটা কোনো দিনই সম্ভব না। এটা এইভাবে যদি কেউ চিন্তা করে, আমি বলবো এটা ভুল চিন্তা। এই চিন্তা দিয়ে কাজের কাজ কিচ্ছু হবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের চিন্তা চেতনার জায়গাটা একটা পরিবর্তন না আনতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমি নিজের দেশটাকে আমার পরিবারের মতন ভালো না বাঁচতে পারবো, আমার ছেলেটা কি করলে ভালো হবে, কোন চিকিৎসকের কাছে নিয়ে গেলে ভালো হবে, যে কনসার্নটা আমার, এই কনসার্নটা যদি আমার রাষ্ট্রের জন্য না থাকে, না তৈরি করতে পারি আমার ঘরে, এবং সেই রকমভাবে যদি আমি শিক্ষিত না হতে পারি, শিক্ষার জায়গাটা যদি আমি সেই জায়গায় না পৌঁছতে পারি। এখনও আমার দেশে শিক্ষাটা নিয়ে প্রতিদিন এক্সপেরিমেন্ট চলছে। এই কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল প্রথা তুলে দেওয়া হলো, রাজ্য সরকার ঘোষণা করছে আমি ইংরেজি তুলে দিলাম, আবার দুদিন বাদে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে যে না, 5 পর্যন্ত পাস ফেল বন্ধ, 6 থেকে আবার পাস ফেল প্রথা চালু হলো। রাজ্য সরকার ঘোষণা করছে আমি এখন থেকে এনসিইআরটি সিলেবাস চালু করব, কোয়ালিটি এডুকেশন দিতে হবে। তার মানেটা কি? প্রতিদিন একটা এক্সপেরিমেন্ট চলছে। আদতে আমার দেশে মানে শিশু থেকে শুরু করে 18-20 বছর অবধি পড়াশোনাতে যারা যুক্ত রয়েছে তাদেরকে কোন শিক্ষার রাস্তাটা দেখালে কোয়ালিটি এডুকেশন দেওয়া যাবে এবং প্রকৃত শিক্ষাটা দেওয়া যাবে, সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। আজকে তোমার পুলিশ বলছে যে দ্য রাইট ওয়ে অফ এ পেডিস্ট্রিয়ান ইজ টু কিপ অন হিজ রাইট, অর্থাৎ যে পথচারী, গাড়ি ঘোড়া নয়, যিনি রাস্তায় চলবেন, পথে হেঁটে যিনি চলবেন, তিনি রাস্তার ডান দিক ধরে চলবেন। এটা হচ্ছে দ্য রাইট পাথ। আর এই শিক্ষাটা আজকে থেকে 70-75 বছর আগে ওই মিডল ইংলিশ স্কুল যখন ছিল তখন যারা পড়াশোনা করেছে তারা তখন সেটা জানে, কিন্তু আমরা কেউ জানি না। এখন আমরা নতুন করে পুলিশের কাছ থেকে শুনছি, এবং ইট ইজ এ সাইন্টিফিক থিং। আজকে পুলিশ এসে এতদিন বাদে, ট্রাফিক ডিপার্টমেন্ট এসে এতদিন বাদে তোমাকে বোঝাচ্ছে যে তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো তাহলে মনে রাখবে তুমি কিন্তু বা পাশ দিয়ে হাঁটবে না, তুমি ডান পাশ দিয়ে হাঁটবে, কারণ ইটস এ সাইন্টিফিক ওয়ান। অথচ এইটা মিডল ইংলিশ স্কুলে যারা পড়াশোনা করেছে ওই সময়ে দাঁড়িয়ে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আগে বা স্বাধীনতার পরে, তো ওরা জানে যে এটা তো অনেক পুরোনো কনসেপ্ট, নতুন করে বলার কি আছে। বাট এর মাঝখানে এটা পুরোটা গুলিয়ে দেওয়া হয়েছিল, এটা বাদ চলে গেছিল, এখন আবার নতুন করে এটা নতুন আসছে। তো এই হচ্ছে আমার দেশের অবস্থা। সঠিক শিক্ষার জায়গাটায় যেখানে অভাব রয়েছে সেখানে তুমি আমার রাষ্ট্রে সঠিক তদন্ত, এই রাষ্ট্র তদন্তকারী সংস্থাগুলোর সুন্দর সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া চালাবে বা এদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, আশা করাটাই দুরাশা। একদম। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেটা আমাদের আজকের বিষয় ছিল আলোচনার, যে জাতীয় তদন্তকারী সংস্থাগুলি কি রাজনৈতিক দল বা কেন্দ্রীয় সরকারের যারা ক্ষমতাসীন থাকে তাদের নিয়ন্ত্রণে চলে,
সেটা নিয়ে আমাদের আজকে প্যানেলিস্ট আলোচনা করলেন। মোটামুটি আলোচনা যেটা উঠে আসলো, নির্যাস যেটা উঠে আসলো যে এখন বিগত কয়েক বছর ধরে যে রাষ্ট্রীয় যে তদন্তকারী সংস্থাগুলি রয়েছে, তারা কেন্দ্রীয় যে সরকার থাকে সেই সরকারের কেন্দ্রীয় সরকারের আওতায় তারা কাজ করে, এবং তাদের কেন্দ্রীয় সরকার যারা পাওয়ারে যারা রয়েছেন কেন্দ্রীয় সরকার, তারা তাদের প্রেশার পলিটিক্স হিসেবে তাদের ইউজ করেন। এবং বিভিন্ন সময় অরিন্দম যেটা বলার চেষ্টা করলেন যে বিধায়ক বা এমপি বা রাজনৈতিক দলকে কোনো কোনো সময় ভাঙার ক্ষেত্রে এদের একটা বিশাল ভূমিকা হিসাবে, এদের ঢাল হিসাবে, অস্ত্র হিসাবে ইউজ করা হয়। এবং প্রতিত লাস্টে সবার শেষে যেটা বললেন, একমাত্র তদন্তকারী সংস্থা তৈরি করার যে আমাদের স্বাধীনতার পর যারা এগুলি তৈরি করেছিলেন, তাদের যে উদ্দেশ্য ছিল যে মানুষকে সঠিকভাবে বিচার দেওয়া, সঠিক মামলাগুলি বিচার হওয়া এবং যারা দোষী তাদের কঠোর শাস্তি হওয়া, সেই ক্ষেত্রে একটা গণসচেতনতা, যারা ভারতবর্ষের ভোটাররা যারা রয়েছেন তাদের একটা বিশাল সচেতনতা দরকার। এবং এর মাধ্যমে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা দরকার, যাতে সাহিত্য সংস্থা যে সংস্থা তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তাদের যে সাহিত্য দেওয়া হয়েছে, সেই সাহিত্যটা যাতে কোনো ধরনের ওটার উপর যাতে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, পলিটিক্যাল পাওয়ার ইউজ না করা হয় তাদের উপর, তাদের মতো করে তদন্ত করতে দেওয়া হোক, তারা তাদের মতো করে থাকুক। সেটাই আগামী দিনের আজকের আমাদের এই সংলাপ অনুষ্ঠানের প্রত্যাশা থাকবে। আগামী দিন এটা দেশের বুকে স্বায়ত্তশাসিত তদন্তকারী সংস্থাগুলি তাদের সাহিত্যতা বোঝা থাকবে তদন্ত করার ক্ষেত্রে। এবং আপনারা আমাদের সাথে থাকুন দর্শক বন্ধুরা। আজকের মতো আমরা সংলাপ অনুষ্ঠান শেষ করছি। যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।